নমস্কার, বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ বিজয়িনীর পর্বে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা এবং বইপাড়ার প্রথম থিমেটিক বুক ক্যাফের কর্ণধার, অভিযান বুক ক্যাফের কর্ণধার স্বাতী তলাপাত্র। স্বাতীদি, কেটিভি বাংলায় অনেক অনেক স্বাগত। স্বাতীদি, এই বিজয়িনী অনুষ্ঠান শুরুর আগে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তখন তুমি বলছিলে যে তোমার ছোটবেলায় পড়াশোনা একটা ইংরাজি মাধ্যম স্কুলে শুরু হয় এবং বাংলার প্রতি কিছুটা অনীহাও ছিল। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমার একটা নিজের বুক ক্যাফে এবং তার সঙ্গে নিজের বই প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগে, এবং সেটা বেশ জনপ্রিয় হয়েছে। এই যে একটা ট্রানজিশন, একদম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া, বাংলা ভাষার প্রতি একটু অনীহা, সেখান থেকে এত সাহিত্য প্রেম, বাংলা ভাষাকে ভালোবাসা, এটা কিভাবে সম্ভব হলো? আসলে আমার স্কুলিং মানে জন্ম থেকে স্কুলিং শুরুর দিকে পুরোটাই হয়েছে দিল্লিতে। ফলে স্বাভাবিকভাবেই আমি বাংলার সঙ্গে পুরোপুরি ডিটাচ ছিলাম। ওই একটু হাতে চিঠি লেখা ওইটুকুই, বা অ আ ক খ সামান্য জ্ঞান ছিল। পরবর্তীতে ক্লাস 4-এ এসে যখন এখানে আমি ভর্তি হলাম স্কুলে, তখন প্রায় প্রতিদিন বাড়িতে কমপ্লেন আসতো যে আপনার মেয়ে বাংলাটা পারে না। এটা স্কুল থেকে রেগুলার কমপ্লেন ছিল মায়ের কাছে। তারপর আমারই পাশের বাড়ির এক দাদু, মানে আমি ছোট দাদু ডাকতাম ছোটোবেলা থেকেই, তিনি এখন আর নেই। সেই ছোট দাদুরই ইচ্ছা এবং চেষ্টায় আমার বাংলা ভাষাটা শিখে ওঠা। তারপরে এই বাংলা ভাষার প্রতি লেখালেখি এটা কবে থেকে শুরু? এইটাও না কিছুটা স্কুল লাইফেই। হ্যাঁ, হয়তো সেটাকে লেখক বলা যায় না, কারণ স্কুল লাইফে বা কলেজ লাইফে হয়তো অনেকেই কবিতা, গল্প এইসব লিখতে অভ্যস্ত। তো আমি ওই স্কুল কলেজেই সামান্য হয়তো কবিতা লিখেছি, কখনো ম্যাগাজিন সম্পাদনা করেছি, এইটুকু কাজই করেছি। পরবর্তীতে 2013 সালে আমি প্রকাশনায় যোগ দিই এবং তারপর থেকে নিয়মিতভাবে কাজ করা শুরু করি বাংলা ভাষা নিয়ে। আচ্ছা, বলছি সেই ছোট দাদুর যে গল্পটা বলছিলেন, যে ছোট দাদুর উৎসাহে এই বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা জন্মেছে, সেই গল্পটা একটু শুনবো। মানে ঠিক কি হয়েছিল, যে কিভাবে আগ্রহটা তৈরি হয়েছিল বাংলা ভাষার প্রতি? আসলে আমার বাড়িতে ছোট বাচ্চা বলতে আমি এবং আমার বোন ছিলাম। ফলে আমাদের সঙ্গে খেলার মতন কেউ ছিল না। সবাই বড়, বাবা, জেঠু, মা, জেঠিমা, ঠাকুরদা। পাশের বাড়িতে অনেকটা জমি ছিল এবং অনেক বড় বাড়ি ছিল তাদের। আমাদের বাড়ি থেকে একটা অলিখিত নিয়ম ছিল যে ওই বাড়ি ছাড়া অন্য কোনো পাড়ার অন্য কোনো বাড়িতে যাওয়া যাবে না। তো ফলে বাধ্যত আমরা ওই বাড়িতে যেতাম, খেলতেই যেতাম। কিন্তু দুঃখের বিষয়, ওই বাড়িতেও আমাদের বয়সী কেউ ছিল না। আচ্ছা, মানে খেলার কোনো সঙ্গী নেই। হ্যাঁ, খেলার কোনো সঙ্গী, জায়গা আছে কিন্তু খেলার সঙ্গী নেই। ফলে আমাদের কাজ ছিল না। মাঝে মাঝে ওই বাড়ির পিসি তিনি আসতেন, তো পিসির ছেলেমেয়েরা এলে তারা আমার ব্যাচমেট ছিল, তাদের সঙ্গে একটু খেলাধুলা হতো। আদারওয়াইজ নাহলে কোনো অপশন ছিল না। কিন্তু ছোট দাদু নিয়মিত শব্দছক করতেন। তখন পত্রিকায় নিয়মিত শব্দছক হতো, এখনও হয়। আমাকে সেইখান থেকে প্রথম ছোট দাদু ডিকশনারি খোঁজা শেখায়, যে ডিকশনারিতে শব্দ কিভাবে খুঁজে বের করতে হবে। আচ্ছা, যে এটার সঙ্গে এটা মিলিয়ে এইভাবে শব্দ খুঁজতে হয়। এবং তারপর সেই শব্দ খুঁজে বের করা থেকেই শুরু করে এনসাইক্লোপিডিয়ার প্রশ্ন উত্তর পড়া, কেননা যেহেতু আমার জেনারেল নলেজ জানতে খুব ভালো লাগতো, গল্প উপন্যাসের প্রতি অত বেশি আগ্রহ তখন আমার ছিল না, সেগুলো করা। এবং পরবর্তীতে আস্তে আস্তে ছোট দাদুর বাড়িতে একটা বিরাট বড় লাইব্রেরি ছিল, প্রচুর বই ছিল, তাতে পুরস্কার পাওয়া বই, অন্যান্য কেনা বই, নানা রকম। পরবর্তীতে সেই বইগুলোকেই আস্তে আস্তে করে আমি পড়া শুরু করলাম। এবং অদ্ভুতভাবে সেই বই আমি কিন্তু বেশ বড় বয়স পর্যন্ত বাড়িতে এনে লুকিয়ে পড়েছি। কেন লুকিয়ে? কেন? আমার বাবা মনে করতেন যে পড়ার বই বাদ দিয়ে যদি আমি এখন অন্যান্য বই পড়তে থাকি তাহলে হয়তো আমার রেজাল্ট খুব খারাপ হবে, আমি অন্যদের থেকে পিছিয়ে পড়বো, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ফলে উনি কখনোই গল্পের বই পড়ায় খুব বেশি উৎসাহ দিতেন না। অথচ আমাদের বাড়িতে খবরের কাগজ আসতো, খবরের কাগজ পড়ার অভ্যেসটা কিন্তু তিনিই আমায় গড়ে দিয়েছিলেন। আচ্ছা, আমার বাবার হাত ধরেই আমার খবরের কাগজ পড়ার অভ্যেস তৈরি হওয়া। কিন্তু অদ্ভুতভাবে গল্পের বইটা ওই সময় উনি পছন্দ করতেন না, হয়তো আমি বাংলা জানতাম না বলেই হয়তো পছন্দ করতেন না। কিন্তু পরবর্তীতে আমি বেশ বড় বয়স পর্যন্ত, মানে অন্তত ক্লাস 9-10 পর্যন্ত তো মনেই আছে যে আমি বড় বড় অঙ্ক খাতা বা বাংলা খাতার
ভেতরে গল্পের বই লুকিয়ে রেখে পড়েছি। তারপর থেকেই আর বইয়ের প্রতি প্রেমটা তৈরি হ্যাঁ, হয়। একদমই তাই। ফলে স্কুলের লাইব্রেরি আমি দেদার ইউজ করেছি। কলেজ লাইব্রেরি যখন কলেজে পড়ি, কলেজ লাইব্রেরি মানে আমার কোনো লাইব্রেরি কার্ড ছিল না কলেজে। আমি একাই লাইব্রেরি যেতাম, অ্যাক্সেস করতাম এবং সমস্ত বই আমি লোককে রিনিউ করে দিতাম প্রায়, কেননা ওই লাইব্রেরির ওইটুকু অ্যাক্সেস আমার নিজস্ব ছিল। আচ্ছা আচ্ছা, এই যে সম্প্রতি যে বইটা লিখেছো তুমি, যে বঙ্গের মিষ্টান্ন সংস্কৃতি, বইটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং প্রায় 5 বার মনে হয় প্রকাশিত হয়েছে, মানে সেটা জনপ্রিয়তা পেয়েছে বলেই। এরকম একটা লেখা লিখতে প্রচুর রিসার্চ তো লাগেই, তো এত তো বিষয় রয়েছে, এই বিষয়টাই বেছে নিলে কেন? এটা একটা মূল কারণ হচ্ছে পড়াশোনা ছাড়া, মানে গল্পের বই পড়া ছাড়া আমার অন্যতম নেশা হচ্ছে খাবার। আমি খেতে খুব ভালোবাসি, আমি মন খারাপ থাকলেও খেতে ভালোবাসি, মানে মন খারাপ আছে বলে খাবো না এটা আমার নেই, বরং আমার মন খারাপের সময় নতুন ভালো রান্না করলে আমার মনটা ফুরফুরে হয়ে যায়, ভালো হয়ে যায়। আর মিষ্টি আমার খুব পছন্দের খাবার। মানে আমার ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় প্রচুর রকম মিষ্টি বানানো হতো, পুরোটাই বাড়িতে বানানো হতো, কখনো কেনা মিষ্টিতে আমাদের বাড়িতে পুজো হতো না। ফলে ছোটোবেলা থেকেই মিষ্টি বানানো এইটা আমার কাছে একটা ভালো লাগার বিষয় ছিল। এই যে মা জেঠিমারা বানাচ্ছে, আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু হালকা করে সাহায্য করে দিচ্ছি, এটাই আমার ভালো লাগা। ফলে পরবর্তীতে এই মিষ্টিরই ইতিহাস কি, মিষ্টির কত রকম ভের আছে, সেগুলো কোনটা কিভাবে তৈরি, এইটার জানার আগ্রহ থেকেই বইটি কাজ শুরু। আচ্ছা, এটা লিখতে গিয়ে তো প্রচুর রিসার্চ করতে হয়েছে নিশ্চয়ই। সব থেকে ইউনিক ফ্যাক্টস এরকম যদি দু একটা কিছু শেয়ার করো আমাদের সাথে। প্রথম কথা হচ্ছে বইটা আমি লিখবো এটা আমি ভাবিনি। আচ্ছা, মানে অদ্ভুতভাবে এটা বিষয়টা আমার মাথায় এলেও বইটা লেখার মতন দুঃসাহস আমার ছিল না। আচ্ছা, আমি ভেবেছিলাম এটা অন্য কোনো যারা খাদ্য নিয়ে কাজ করেন তারা কেউ একজন লিখবেন, একজনকে বলেও ছিলাম এক দাদাকে, কিন্তু পরবর্তীতে ওই দাদার সময় হয়নি, দাদারও আর লেখাটা দেওয়া হয়নি। তারপর আমার হাজব্যান্ডের অতি উৎসাহে উনি বারবার বললেন যে না তুমি লেখো, তুমি লেখো, তুমি যা রিসার্চ করছো তুমি যা পড়াশোনা করছো তুমি তোমার মতন করে অন্তত নোট ডাউন করে রাখো। এইটুকু করতে করতেই বইটার কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, এবং পরবর্তীতে বইটি প্রকাশ পায়। বইটির কাজ করতে গিয়ে যেটা সবচেয়ে অবাক করেছে আমায় সেটা হচ্ছে আমরা মিষ্টি নিয়ে কাজ করছি, বাংলার হারিয়ে যাওয়া মিষ্টি, বাংলার যে প্রাচীন ঐতিহ্যশালী মিষ্টি সেসব নিয়ে, অথচ সেই মিষ্টির সঠিক ইতিহাস, সেই মিষ্টি কিভাবে এলো তার গল্প কিন্তু বেশিরভাগ জায়গাতেই কোথাও বলা নেই। মানে এটা খুব খারাপ লাগে যে সাহিত্যে আমরা পড়ছি যে একটা মিষ্টির নাম, কিন্তু মিষ্টিটা হয়তো লেখাও আছে যে অমুক দোকান বানাতো, সেরকম দোকানে গিয়েও খোঁজ করা হয়েছে, তারা বলছেন যে আপনাকে এই বিষয়ে তথ্য সহায়তা দেওয়ার মতন কেউ নেই, আমরা কেউ কিছু জানি না। এইটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগার জায়গা, কারণ হচ্ছে আমরা যদি আমাদের সংস্কৃতিকে, আমাদের কাজকে, মানে তারা তো মিষ্টি এখন তৈরি করছেন, তারা তাদের কাজকে সম্মান দেখিয়ে সেইটুকুর ইতিহাস যদি না জানতে পারেন, বা আমরা যদি এই ইতিহাস ধরে রাখতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? এইটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগার জায়গা, যে আমি অনেক দোকানে গেলাম বা অন্যান্য মানে নামি অনামি সব রকম জায়গায় গিয়ে, কিন্তু সঠিকভাবে কে বানিয়েছেন, কেনই বা বানিয়েছিলেন, যেটুকু বইয়ে পাওয়া যায় সেটা আলাদা বিষয়, কিন্তু তার যে বা আসল রেসিপিটাই আসলে কি ছিল তার বিষয়ে বিশদে কিন্তু বলার মতন লোকের খুব অভাব। এই বাংলার মিষ্টি সেটা নিয়েই একটা বই এবং তার সাথে সামাজিক প্রেক্ষাপট সেটা বারবার ঘুরে ফিরে এসেছে আপনার এই বইতে এবং বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু এই বইটার লেখিকা হওয়ার সাথে সাথে আপনি হচ্ছে কলেজ পাড়ার, অর্থাৎ এই বই পাড়ার যে প্রথম থিমেটিক বুক ক্যাফে, সেই ভাবনাটাও আপনার মাথা থেকেই প্রথম আসে। এবং থিমেটিক বুক ক্যাফে এই ভাবনাটা ঠিক কিভাবে এলো? প্রথমত বলি যে অভিযান বুক ক্যাফে তৈরির ভাবনা সম্পূর্ণভাবে যে আমার তেমনটা নয়, এটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে করেছি। ফলে শুধু আমি নয়, হ্যাঁ হয়তো আমার নাম আসছে, কিন্তু এটা দুজনের ভাবনা। আর এই ভাবনাটা আমাদের এসেছে বেসিক্যালি বাংলাদেশের বাতিঘর থেকে।
বাংলাদেশে বাতিঘর বলে একটি বইয়ের দোকান আছে, যাদের 5টি আউটলেট আছে বিভিন্ন শহরে বাংলাদেশের, এবং অদ্ভুতভাবে 5টি আউটলেটই কোনো না কোনো থিম নির্ভর। আচ্ছা। ফলে সেটার যে সৌন্দর্য, সেটার যে ব্যাপ্তি, সেটার যে একটা স্নিগ্ধতা, ভালো লাগা, সেটা দেখেই আমরা অভিযান বুক ক্যাফে করব এবং সেটা থিমেটিক করব, এরকম একটা ভাবনা ভেবেছিলাম। আচ্ছা, ইন্সপিরেশনটা ওখান থেকে? হ্যাঁ, একদম তাই। বেশ, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, কারণ একটা বিরতির সময় হয়েছে। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আজ আমাদের সঙ্গে বিজয়নীর পর্বে রয়েছেন অভিযান বুক ক্যাফের কর্ণধার স্বাতী তলাপাত্র। আমরা স্বাতীদির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। স্বাতীদি, তোমাদের তো একটা প্রকাশনা সংস্থা রয়েছে, অভিযান প্রকাশনা সংস্থা, এবং তারপরে এই বুক ক্যাফে, এটা কেন, মানুষকে কি দেবার জন্য? আসলে প্রকাশনার ঘর থেকে বই সরাসরি কেনার চল কলেজ স্ট্রিট পাড়ায় তেমনভাবে ছিল না। লোকে আসে, বা খুব বেশি হলে প্রকাশনায় আসে, এসে নির্দিষ্ট একটি বইয়ের নাম বলে বা দুটি বইয়ের নাম বলে, তারা সেই বই যিনি কাউন্টারে থাকেন তিনি বের করে দেন এবং সেই অনুযায়ী বই কিনে নিয়ে পাঠক চলে যায়। অভিযান বুক ক্যাফে করাই হয়েছিল এই ভাবনা থেকে, যাতে পাঠকরা নিজেরা ভেতরে আসেন, অগুন্তি বই দেখতে পারেন, প্রয়োজনে বই 2-4 পাতা পড়ে তারা কিনতে পারেন। কেননা পাঠকদের কাছে সেই বইটা পৌঁছে দিতে গেলে পাঠকদের যে ভালো লাগা, যেটা এই মুহূর্তে অন্তত কলকাতা বইমেলায় বা অন্যান্য বইমেলায় থাকে, যে পাঠকরা আসছেন, অনেক বই দেখছেন, দেখে তার মধ্যে থেকে পছন্দ করে কিনছেন, এই ফিলটা আমরা আসলে রাখতে চেয়েছিলাম। তাই জন্যেই অভিযান বুক ক্যাফে প্রথম থেকেই ভাবা হয়েছে যে এমন একটি দোকান হবে, শুধুই বইয়ের দোকান নয়, যেটা বইয়ের দোকানের থেকে আলাদা কিছু হবে। যার জন্য আমাদের অভিযান বুক ক্যাফেতে এই ক্যাফে শব্দটা থাকলেও তাতে খুব সামান্যই খাবার দাবার পাওয়া যায়, খাবার নেই বললেই চলে। যেটুকু চা কফি ইন্ডাকশানে সম্ভব, জাস্ট পাঠক বই পড়ার জন্য যেটুকু ব্যবহার করবেন সেটুকুই ওখানে অ্যাভেলেবেল। এর বাইরে তেমন কিছু ওখানে মানে খাবারের জন্য অ্যাভেলেবেল নয়। ফলে যদি কোনো পাঠক ভাবেন যে তিনি ক্যাফেতে এসে একটু মন পছন্দ খাবার মানে খেতে চান, তার জন্য কিন্তু অভিযান বুক ক্যাফে নয়। অভিযান বুক ক্যাফে সেই পাঠকদের জন্যই যারা এসে বই দেখবেন, পড়বেন, তার মাঝে হয়তো একটু চা কফি স্ন্যাক্স নেবেন, ব্যাস এইটুকু। বেশ। আচ্ছা স্বাতীদি, তুমি যেহেতু একটা বুক ক্যাফের কর্ণধার, তো সেক্ষেত্রে এখন প্রায় বলা হয় যে আধুনিক প্রজন্ম অর্থাৎ জেন জি যারা, তাদের মধ্যে নাকি বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। আমরা খুব বেশি ডিজিটালাইজেশনের যুগে বেশি ডিজিটাল হয়ে যাচ্ছি, ফোনে আবদ্ধ হয়ে যাচ্ছি, এই ধরনের কথাগুলো বলা হয়। তো এই ইয়াং এজের পাঠক তোমরা পাও? অভিযানের কিন্তু ইয়াং এজের পাঠকই বেশি। আচ্ছা। মানে অভিযানের পাঠকের বয়স রাফলি 15 থেকে 50। আচ্ছা। মানে এটাই হচ্ছে অভিযানের পাঠকের বয়স। হ্যাঁ, তাহলে কি বলবো যে এর থেকে যারা বেশি বয়স্ক তারা বই পড়েন না বা অভিযানের বই পড়েন না? হ্যাঁ, পড়েন, কিন্তু মূল পাঠক এরাই। ফলে আমরা অন্তত বইয়ের দিক থেকে দেখছি যে পাঠক আসছেন, এবং এই যে জেন জি পড়ে না, এটাও কিন্তু এক ধরনের মিথ। মানে এটা মিথ, কেননা যদি তাই হতো তাহলে এই 18 বছর 19 বছর 20 বছরের বা এই কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে 22-23 বছর ছেলেপুলেরা এত বেশি অভিযানে আসতো না। এবং এমনকি কলকাতা বইমেলারও যদি রেশিও দেখেন, তাতে দেখতে পাবে যে প্রচুর ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা নিয়মিত আসছে এবং প্রচুর প্রচুর টাকারই বই কিনছে। তারা কিন্তু পড়বে বলেই কিনছে এবং তারা নিয়মিত পড়ে সে বইয়ের ফিডব্যাকও দিচ্ছে। ফলে জেনজি পড়ে, তারা শুধুমাত্র ফোনে আবদ্ধ নয়, যারা পড়ার তারা ঠিকই পড়ছে। আর যদি ধরে নিই যে তারা ফোনে আবদ্ধ, আমি কিন্তু যতটুকু জানি যে ফোনে আবদ্ধ থেকেও তারা পড়ে। এখন বিষয় হচ্ছে তারা ফোনে কি করে, এটাই হচ্ছে মূল বিষয়। ফোনে আবদ্ধ থাকা মানেই খারাপ, ব্যাপারটা এইভাবে তো ধরলে চলবে না। ফোনে যদি তারা ডিজিটালে পড়ে, পড়ুক, অসুবিধা নেই তো। সেক্ষেত্রে প্রকাশনার উচিত ডিজিটালাইজ হওয়া, তাদের বইকে আরও বেশি করে ডিজিটালাইজের মার্কেটিংয়ে হেল্প করা বা মার্কেটিং প্রসেসে যাওয়া, যাতে পাঠকরা, কেননা এখন যা পরিস্থিতি তাতে সত্যিই সবসময় আমরা হার্ডবোর্ড বাইন্ড বই বা পেপার ব্যাগ বই সব জায়গায় ক্যারি করতে পারি বা প্রচুর অন্যান্য জিনিসের সঙ্গে ক্যারি করতে পারি, সবসময় হয়ে ওঠে না। বা কলেজ টাইমের ফাঁকে হয়তো একটুখানি ইচ্ছে হলো পড়লাম,
তো সেক্ষেত্রে আমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করতে পারি, সে ফেলে প্রকাশনারও উচিত ডিজিটালাইজ হয়ে যাওয়া দ্রুত। আচ্ছা, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম, আমি আবারও তোমার ক্যাফের বিষয়ে একটু ফিরে আসি। তোমার ক্যাফেটা একটা বিশেষভাবে সাজানো, তুমি বলছিলে 200 বছরের বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরেছো তুমি ক্যাফের দেয়ালে দেয়ালে। কিভাবে সাজানো সেটা যদি একটু দর্শকদের জন্য বলো, এবং এই ভাবনাটা এটাই বেছে নিলে কেন ক্যাফেটা সাজানোর জন্য, এটা একটু যদি বলো। না, আসলে সাধারণত এই ধরনের ক্যাফে সাজাতে গেলে আরও অনেক বড় জায়গা হলে ভালো হয়। হ্যাঁ, আমাদের ক্যাফেটা প্রায় 750-800 স্কোয়ার ফিট, কিন্তু ওই বইয়ের র্যাক ট্যাক মানে অন্যান্য জায়গা অকুপাই করার পর দেখা যায় হয়তো জায়গাটা খুব কম রয়েছে। এবং আমরা তার সঙ্গেও যেটা ভেবেছি প্রথম থেকেই, যে অন্য অনেক কিছুই করা যেত, কিন্তু আমরা ভেবেছি যে না, বাংলা ভাষাকে আমাদের প্রমোট করতে হবে। এখানে প্রমোটের মূল বিষয় হচ্ছে বাংলা ভাষা, কেননা আমরা বাংলা ভাষায় বই প্রকাশ করছি, আমরা বাংলা ভাষার প্রকাশক। ফলে আমরা সবসময় চেষ্টা করেছি যে বাংলাকে মাথায় রেখে কী কী করা যায়। এবং দেখা গেল যে বাংলার এই যে 200-250 বছরের যে বাংলা ভাষার যে বিবর্তনের ইতিহাস, সেটা নিয়ে কিন্তু তেমন কোনো কাজকর্ম সংরক্ষিত আলাদা করে হয়নি। হ্যাঁ, হয়তো বই টইতে হয়েছে, কিন্তু ক্যাফেতে বা অন্য কোথাও দেওয়ালে এই ধরনের কোনো কাজ সেভাবে হয়নি। তাই জন্য আমরা সেটাকেই চেষ্টা করেছি রাখার, এবং যার জন্য ওখানে আমাদের একটা পুরনো ছাপা মেশিনও রাখা হয়েছে, যেটার বয়সও প্রায় 120 বছরের কাছাকাছি। অ্যান্টিক। হ্যাঁ, একটু অ্যান্টিক। বেশ, এই যে বাংলা ভাষার যে ইতিহাস, সেটা নিয়ে চর্চা করা তোমারও তো একটা প্যাশন। কিছুটা তো বটেই। সেটাকে কিভাবে চালু রেখেছো, এই বাংলা ভাষার ইতিহাস নিয়ে চর্চার একটা প্যাশন, তার সাথে লেখালেখি, তার সাথে এই বুক ক্যাফে চালানো, তার সাথে সংসার, সবটা কি করে ব্যালেন্স করছো? এক্ষেত্রে বলবো যে আসলে বুক ক্যাফে এবং বাংলা ভাষা নিয়ে কাজ, এটাকেই সংসার বানিয়ে ফেলেছি। আচ্ছা, মানে সংসারকে আলাদা করে কিছু টাইম দিতে হবে, বা সংসার একটা আলাদা বিষয়, এইভাবে কখনো ভাবিনি। বুক ক্যাফে বা অভিযানের যে ছেলেমেয়েরা আছে, তারাই আমার পরিবারের অংশ। আমি সবসময় চেষ্টা করি তাদের সঙ্গেই প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে মিলেমিশে থাকার, মিলেমিশে কাজ করা, তাদের সুবিধে অসুবিধে দেখার। একদম ঘরের ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির গার্জেনরা যে ধরনের ট্রিটমেন্ট করে একটা বিষয়কে সামলায়, আমাদের কাজও কিন্তু অনেকটা সেরকম। ফলে সংসারটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়নি, পুরো সংসারটাকেই চেষ্টা করা হয়েছে এক সূত্রে বেঁধে ফেলার, যেখানে সংসার অভিযান একসঙ্গে, একই পরিবার। এবং বাকি রইল লেখালেখির কথা। লেখালেখি তো যদি সংসার আর অভিযানকে এক করে ফেলা যায়, তাহলে লেখালেখি তো তারই একটা পার্ট। মানে আমার বাংলা ভাষা পড়া, লেখকদের সঙ্গে কথোপকথন রেগুলার নিয়মিত বেসিসে, বা অন্য যা কিছু কাজ, সবটাই তো বাংলা ভাষাকে কেন্দ্র করে, ফলে সেইটা করতে আর অসুবিধা হয় না। আচ্ছা, তুমি বলছিলে তোমার ক্যাফে সাজানোর বিষয়ে কথা বলছিলাম, যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দরকার হচ্ছে কেন? বাংলা ভাষা কি বিপন্ন কোথাও গিয়ে? হ্যাঁ, আমি মনে করি বাংলা ভাষা বিপন্নতার পথেই এগোচ্ছে। হিন্দি বলয়ের আগ্রাসন নীতি কিন্তু সেটাতে বিরাট প্রভাব ফেলছে। খুব সহজভাবে যদি আমরা দেখি, এখনকার ইংরেজি মাধ্যম স্কুলে, কেন বাংলা মাধ্যম স্কুলের কথাও বলছি, মানে শুধু ইংরেজি মাধ্যম স্কুল বলাটাও ভুল হবে, তবে বাচ্চার বাবা মারা বলতে খুব অভ্যস্ত, এবং তারা ভালোবাসে যে আমার ছেলে বাংলা ঠিক পারে না, বা আমার মেয়ের বাংলা ঠিক আসে না, মানে এইটা বলায় তারা একটা গর্ববোধ করে। অথচ মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, যে জাতি বা যে মানুষ নিজের মাতৃভাষা জানে না, সে আসলেই অন্য কোনো ভাষা কোনো দিনও শিখতে পারে না বা জানতে পারে না। আমরা সেটা ভুলে যাই, আমরা সেটা ভুলে গিয়ে বাংলাকে ছেড়ে দিয়ে, বাঙালি বাংলাকে ছেড়ে দিয়ে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। হিন্দিতে বাচ্চাদের কার্টুন চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ টিভিতে বাংলা কার্টুনও অ্যাভেলেবেল। এমন নয় যে বাংলা কার্টুন টিভিতে দেখানো হয় না বা ইউটিউব চ্যানেলে দেখানো হয় না, প্রচুর কার্টুন রয়েছে। কেন বাচ্চাদের পার্টিকুলার আমি হিন্দি বা ইংলিশ কার্টুনটাই চালিয়ে দেবো? কেন সে মানে বড় হচ্ছে যখন, সেই সময় সে তার মাতৃভাষাটা আগে ভালো করে জানবে না? আগে তো মাতৃভাষা জানবে, তারপর সে অবশ্যই হিন্দি, ইংলিশ, উর্দু, তামিল যা খুশি পড়ার সে পড়তে পারে, সেটা তার চয়েস। কিন্তু চাপিয়ে দেওয়াটা চয়েস নয়। কিন্তু বাবা মারা এক্ষেত্রে যে অজুহাতটা বেছে নিচ্ছেন, যে তার কেরিয়ারের জন্য, তার
প্রয়োজন, হিন্দি বা ইংলিশ শেখাটা বেশি প্রয়োজন বাংলার থেকে। তো সেখানে কোথাও গিয়ে তো একটা তাদের প্রয়োজনও হয়ে দাঁড়াচ্ছে সেটা অন্য ভাষা আরো ভালো করে রপ্ত করাটা। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত 150 বছরের যদি আমি বাংলার ইতিহাস ধরি, বাংলা পাঠক, বাংলার লেখক, বাংলা বুদ্ধিজীবী সমাজের ইতিহাস ধরি, যতজনের নাম উঠে আসবে তারা কি সবাই ইংরেজিটা জানতেন না? 1, 2 নম্বর, তারা যারা হিন্দি জানতেন না তাতে তাদের কাজকর্মের কতটা ক্ষতি হয়েছে। 3 নম্বর, এই বাঙালিরা কি তাহলে নিজেদের পরিচয় বিশ্ব দরবারে তৈরি করতে পারেননি? প্রত্যেকটার উত্তরই কিন্তু হ্যাঁ, তারা পেরেছেন। ফলে বাঙালি হলে হিন্দি না জানলে কাজ হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যেহেতু অন্যান্য দেশের কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, ফলে একটু আধটু অন্তত শিখে রাখাটা প্রয়োজন। তবে ইংরেজিটাই জানতে হবে বাংলাটা না জেনে, এমনটা কিন্তু আমি মনে করি না। মানে আমি অন্তত বেসিক্যালি যখন অন্যান্য দেশে বেড়াতে যাই, আমি কিন্তু দেখেছি প্রচুর বাঙালি কাজ করে, প্রচুর বাঙালি ওখানে নানা রকম ব্যবসা বাণিজ্য করেন, বা ওখানকার লোকাল লোকও আপনি যদি নর্মালি বাংলায় কথা বলেন, তারাও তাদের মতন করে ভাবে ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। আসলে মানুষকে কিছু বোঝাতে গেলে তো ভাবের প্রয়োজন, ভাষার নয়। যখন ভাষা ছিল না তখন মানুষ কী করতো? তাই তখন মানুষ একে অপরকে নিজের মনোভাব বোঝাতো না, বোঝাতো তো ভাবে বোঝাতো। তাহলে আমরা কেন কোনো একটা পার্টিকুলার ভাষাকে বেছে নেব যে এই ভাষাটা দিয়েই আমাকে জীবনে উন্নতি করতে হবে, অন্য ভাষা আমার জীবনে নেই? একদম। আমরা অনেকটাই অনুষ্ঠানের শেষের দিকে। এবার আমার যে প্রশ্নটা তোমার কাছে থাকবে, যে তোমার একটা বই প্রকাশিত হয়েছে এবং একটা বুক ক্যাফে রয়েছে, এখন কি স্বপ্ন, কিভাবে এগিয়ে যেতে চাইছো জীবনে? বাংলা বই বা খাদ্যাভ্যাস নিয়ে তো কাজ করতে চাই, মানে এটা আমার যেহেতু অন্যতম পছন্দের জায়গা। এছাড়া আরেকটা যেটা চাই সেটা হচ্ছে অভিযান বুক ক্যাফে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অভিযান বুক ক্যাফের একটি শাখা কলেজ স্ট্রিটে। আমি চাই অন্তত আমাদের রাজ্যে গোটা 10 অভিযান বুক ক্যাফের শাখা তৈরি হোক, যেটা অভিযানের জন্য, বাঙালি পাঠকের জন্য খুব প্রয়োজনীয়। বেশ, অনেক ধন্যবাদ স্বাতীদি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। বাংলা ভাষা, বাংলা সাহিত্য সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট আড্ডা হলো। আজকের মতো আমাদের বিজয়নীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।